মনে হয় ছাপার লেখায় সত্যিই যেন কান পাতলে একটা কাতর আর্তনাদ শোনা যাবে। কোন ছাপার অক্ষর? খবরের কাগজের ছাপার অক্ষরে যে বিজ্ঞাপনটা ছিল, যদি আমরা নিয়মিত বিজ্ঞাপনগুলিকে একটু পড়ার চেষ্টা করি তাহলে একটা ঘটনা খুঁজে পাবো। তো মনে হবে যেন একটা কাতর আর্তনাদ আছে। সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য। তাহলে ওই বিজ্ঞাপনে প্রথম দিকে আমরা কি লক্ষ্য করি না, তার মা যেন অনুরোধ করছে কাকে? ছেলেকে ফিরে আসবার জন্য। তো অস্পষ্ট আড়ষ্ট ভাষা, অস্পষ্ট এবং আড়ষ্ট ভাষা মায়ের মুখের কথাটা, কিন্তু তার ভিতর দিয়ে যাবে কি একটা ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। এবার ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতে দেখা গেল। তারপর শোনা গেল পিতার এটা গম্ভীর স্বর, একটু যেন কম্পিত তবু ধীর ও শান্ত। বাবা বলছে, দেখ শোভন, ফিরে এসো, তোমার মা শয্যাগত। তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? এটা বিজ্ঞাপনের ভাষা। তারপরে এতদিন ওর মায়ের বিজ্ঞাপনগুলো ছিল। আমি কল্পনা করিনি একটা, শোভন আমি তোর মা বলছি ফিরে আই বাবা, আমাকে আর কষ্ট দিস না, তোকে না পেয়ে হয়তো আমি কষ্ট পাচ্ছি, এরকম করে বিজ্ঞাপন। সেখানে কিন্তু মায়ের ব্যাকুলতা ছিল, ওই বিজ্ঞাপনগুলিতে মায়ের ব্যাকুলতা ছিল। কিন্তু মায়ের ব্যাকুলতার কথা শেষ, মায়ের বিজ্ঞাপন দেওয়াটা বন্ধ করলো। এবার পিতার গম্ভীর স্বর, সে গম্ভীর স্বরের প্রথম লাইনটা কি? শোভন ফিরে এসো, তোমার মা শয্যাগত। মানে অসুস্থ। শয্যাগত কারা? শয্যা মানে বিছানা, শয্যাগত মানে যারা বিছানায় অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন। তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? এখানে কোন কর্তব্য? পুত্রের কর্তব্য। পিতা মাতার প্রতি পুত্রের কর্তব্যের কথা বলা হয়েছে। বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামলো না, বিজ্ঞাপনটা এগিয়ে চলছে। ওই আমরা যে পরপর খবরের কাগজ দেখি, সেখানকার একটা প্রধান সংবাদপত্রের পাতায় এই বিজ্ঞাপনগুলো ছাপা হয়েছিল। তো দেখতে পাচ্ছি বিজ্ঞাপন থামলো না। পিতার স্বর একটু ভারী হয়ে এসেছে, মনে হয় যেন তার গলাটা ধরা ধরা। সে আবার বলছে, ওই 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 বিজ্ঞাপনের পাতাতে লিখছে, শোভন এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। এটা ধরা ধরা গলা, মানে এই ধরা ধরা গলা কখন হয় বলতো? আর মনের মধ্যে একটু কান্নার ভাব আছে অথচ মুখে কথা বলতে চাইছে, তখন তো ধরা ধরা গলা হয়। এরকম একটা ধরা ধরা গলায় কথা বলছে, ঠিক বাবার গলাটা যেন এরকম ধরা ধরা গলায়। কিন্তু শোভনের হৃদয়ে এত বুঝি গলল না, এতেও গলল না শোভনের হৃদয়। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলছে, শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নাই। এবার তার স্বরে একটু কাতরতা, শুধু কাতরতা নয়, একান্তই দুর্বলতা। এই এবারও দুর্বল হয়ে গেছে, কাতর হয়ে গেছে। বলছে কি, শোভন জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো আর আমাদের দুঃখ দিও না। এখানে বোঝা যাচ্ছে বাবা যে সংসারের হালটা ধরেছিল এতদিন শক্তপোক্ত হাতে, এখানে বাবাও যেন ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে, এই কণ্ঠস্বরে শোনা যাচ্ছে। তারপর কি বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল, তারপর একেবারে বদলে গেল। দাগ দাও, তারপর একেবারে বদলে গেল। কি বদলে গেল? বিজ্ঞাপনের ভাষা। কি বদলে গেল? বিজ্ঞাপনের ভাষা। কি লিখছে দেখ, আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নাই, একটা সাধারণ বিজ্ঞপ্তি মাত্র। দাগ দাও, সাধারণ বিজ্ঞপ্তি। আমরা আগের দিন বলেছিলাম বিজ্ঞাপন দু রকম হয়। একটা বিজ্ঞাপন কি হয়? অনুরোধ। হ্যাঁ, যে নিরুদ্দেশে চলে গেছে, যে হারিয়ে গেছে,
তার উদ্দেশ্যে লেখা হয় ফিরে এসো, ফিরে আসার অনুরোধ জানাই। আর একটা বিজ্ঞাপনে কি হয়? হ্যাঁ ঠিক, চেহারার বর্ণনা, লম্বা দৈর্ঘ্য চওড়া গায়ের রং ইত্যাদি সবকিছু দেয়, দিয়ে বলে কেউ যদি সন্ধান দিতে পারেন তাহলে হয়তো কিছু পুরস্কারের ঘোষণা বা অমুক ঠিকানায় খবর দেন ইত্যাদি ইত্যাদি বলে। তাহলে এই ক্ষেত্রে দেখ কি বলছে, এই ধরনের চেহারা, এই ধরনের এই চেহারার এই বয়সের একটি ছেলে আজ 1 বছর, কত বছর হইল, তার কোনো সন্ধান নাই। ওকে বইটা দেখ, বই না দেখে কি বুঝবি? কোনো সন্ধান নেই, সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। তার মানে ওরা ধরেই নিল যে আমাদের ছেলে যদি বেঁচে থাকতো বা সুস্থ মস্তিষ্কের হতো তাহলে সে ফিরে আসতো। ফিরে যখন এলো না তখন অন্যের সাহায্য নেওয়া দরকার, তাই বিজ্ঞাপন দিয়েছে। এই এই কি করছিস, কোথায় পড়ছি আমি? তাই বিজ্ঞাপন দিয়েছে একদম সাধারণ মানের, অন্যকে উদ্দেশ্য করে। কেউ যদি খবর দিতে পারে পুরস্কার পাবে। পুরস্কারের পরিমাণ এবার ধীরে ধীরে ক্রমাগত বাড়তে লাগলো। খবরে আছে শোন, প্রথমবারে বলেছে তো মনে করে 1000 টাকা, দ্বিতীয়বার বলছি 5000 টাকা দেবো, তারপরে বলছি দিতে পারলে 10,000 টাকা দেবো, বলছি 50,000 টাকা দেবো। পুরস্কারের পরিমাণটা বাড়ছে আর বিজ্ঞাপন চলছে। দেখ পুরস্কারের পরিমাণ ক্রমাগত বাড়তে লাগলো খবরের পাতায়। আমি কিন্তু যেগুলো বলছি এগুলো উদাহরণ মাত্র। দোহারা ছিপছিপে একটি বছর 16-17, একটি বছর 16-17 ছেলে পরিচয় দিয়েছে, একটা পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে, এই যে ঘাড়ের দিকে ডান কানের কাছে, ডান এই দিকটাই, এই ঘাড়ের দিকে ডান কানের কাছে একে বড় জরুল। জরুল হচ্ছে স্বাভাবিক চামড়ার থেকে একটু উন্নত ধরনের, যারা পরিষ্কার মানুষ হয় তাদের গায়ের ওই ওই জরুলের দাগটা হয় একটু তামাটে বর্ণের, একটু তামাটে রঙের। যারা ময়লা মানুষ হয় তাদের জরুল হয় একটু কালো ধরনের, জরুলের দাগ থাকে। বলছেন এই ধরনের এই চেহারার ছেলে ঘাড়ের কাছে, কি বললাম, ঘাড়ের মানে ঘাড়ের দিকে, কানের ডান কানের নিচে, তাহলে ডান ধারে আছে। ঘাড়টাকে আমি 2 ভাগে ভাগ করি, এই দিকটা একটা এই দিকে একটা, ডান কানের দিকের ঘাড়, তার মানে এইরকম জায়গা পড়ছে, ওই রকম জায়গায় একটা জরুল চিহ্ন আছে, জীবিত না মৃত। যদি এইটুকু কেউ সন্ধান দিতে পারে, এই ও বেঁচে আছে না মরে গেছে, তার মানে বাবা মায়ের এমন আকর্ষণ দাঁড়িয়ে গেছে যে আমাদের ছেলেটা পৃথিবীতে রয়েছে না মারা গেল, এটুকু অন্তত কেউ বলে দেখ। এটুকু শুনে শান্তি পেতে চাইছি, ঠিক, তাহলেও পুরস্কার পাওয়া যাবে। সোমেশ চুপ করিল খানিকক্ষণের জন্য। জলের ছাঁটে সারসির কাঁচ একেবারে ঝাপসা হইয়া গিয়াছে। ঘরের ভিতর ঠান্ডাই মনে হইতেছে, একটা কম্বল টম্বল জড়াইতে পারিলে খানি ভালো হয় নাকি। এতটা ঠান্ডা বোধ হচ্ছে, শীতের দিন, খুব বিশ্রী আবহাওয়া। বল, প্রথমে গল্পের শুরুতে বলা আছে শীতের দিন, এটা বিশ্রী আবহাওয়া। শীতের দিনে গুড়ি গুড়ি বৃষ্টি কেমন একটা অদ্ভুত অস্থিরতার সৃষ্টি করে। বললাম এতে হলো বিজ্ঞাপনের উপাখ্যান। এই উপাখ্যান মানে হচ্ছে কাহিনী। যদি এটা হলো বিজ্ঞাপনের ঘটনা, বিজ্ঞাপনের কাহিনী, আসল ব্যাপারে তুমি কিছু জানো নাকি? হ্যাঁ, কি বলছে যে আসল ব্যাপারে কিছু জানো নাকি জিজ্ঞেস করছে। শোভন বলছে জানি। কি বলছে রে? শোভনকে আমি জানতাম। এই জায়গাটা ভালো করে মনে রাখবি, এখানে একটা পরিচয় পাবো শোভনের। সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। বাড়ি ছাড়াটাই তার কাছে অত্যন্ত একান্তই সহজ কাজ, মানে বাড়ি ছাড়াটাই তার কাছে সহজ ব্যাপার। ছুতোটা, হেতুটা, কারণটা, ছুতো মানে কি বললাম, হেতু কারণ, কারণ যে কোনো একটা হলেই হলো, লেখা আছে দেখ, কারণ দেখ ছুতোটা যা হোক কিছু হলেই হলো। পৃথিবীতে 2-1টা লোক আসে জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন নিয়ে, ঠিক নয় লিপ্ত। লিপ্ত মানে ঢাকা, লিপ্ত
ঢাকা লিপ্ত, হ্যাঁ নির্লিপ্ত, খোলা, চোখ খুলেছি, এটা নির্লিপ্ত। লিপ্ত মানে বন্ধ করে দেওয়া। তাহলে উদার মন নিয়ে কোনো কোনো লোক আছে, তারা ঠিক কঠিন হৃদয়ের নয়, বরং বলা যেতে পারে তাদের মন একটু তৈলাক্ত, এই একটু তেলতেলে মন, খুব পিছল মন, পিচ্ছল মন। পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না, কিছুই তাদের মনে দাগ দিতে পারে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করেনি। এই তার মানে খবরের বিজ্ঞাপন তার কাছে নিয়মিত পৌঁছেছে, ওই পত্রিকার কাগজের প্রতিদিনের বিজ্ঞাপনও পড়ছে, কিন্তু কোনোটাই ও অনুসরণ করেনি, ও লক্ষ্যই করেনি, ও ওই পথে এগোয়নি। না, মা বাবা ডাকছে, মায়ের কণ্ঠ বন্ধ, এবার বাবার গম্ভীর গলা, বাবার গম্ভীর গলা বন্ধ, বাবার কণ্ঠ দুর্বল। হেনকালে বাবাও ছেড়ে দিল বিজ্ঞাপন দেওয়া, অনুরোধ বন্ধ হয়ে গেল। সাধারণ বিজ্ঞাপন, আমি জীবিত না মৃত এটাও জানার ইচ্ছাই রয়েছে, ওরা কতটা কাতর অবস্থায় আছে, এই সমস্ত ব্যাপারটা ওর মনকে বিচলিতই করছে না। সেই তেলে তেল তৈলাক্ত মন মানে কি, হাতে যদি আমার তেল থাকে জল লাগবে? জল লাগবে না। হাতে তেল না থাকলে তবেই জলটা লাগবে। তাহলে তৈলাক্ত চামড়া মানে সেখানে জল স্পর্শ করে না। এখানে বলতে চাইলো তৈলাক্ত মন মানে অন্যের কথা এর হৃদয়ে কোনো অনুশোচনাই তৈরি করছে না। তারপরে কি, কোনোদিন চোখে পড়েছিল হয়তো, তারপর অনায়াসে সেগুলো গেছিল ভুলে। বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো, বাড়ির বাইরে অনেকে দুঃখে পড়লে হয়রান হয়ে যায়, তার ভেতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ। কিন্তু ও বাড়ির বাইরে গিয়ে এই যত অসুবিধার মধ্যে পেয়েছে, অসুবিধার মধ্যে একটা মুক্তির স্বাদ পেয়েছে, আনন্দ। এটা ওপেন মাইন্ডেড অনেকের বাড়িতে হয়। বাড়িতে ধরলে মনে কর আমাদের বাড়িতে একটা বিছানাগ্রস্ত রুগী আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি তোদেরকে। বাড়িতে গেলেই সবার সেই তাকে নিয়ে সবার মন মেজাজ খারাপ, তুই গেলি তোর মনটা বিষণ্ণতায় ভুগে যাচ্ছে। তার মানে একটা একটা চাপা উত্তেজনা, চাপা টেনশনের মধ্যে তোদের গোটা পরিবারের দিন কাটছে। ঠিক এইবার 9টার সময় স্নান টান করলি, 10টায় স্কুল বেরিয়ে চলে এলি। যখন স্কুল বেরিয়ে চলে এলি, এসে বন্ধু বান্ধবদের সঙ্গে দু চারটা কথা বলার পর দেখা যায় বাড়িটা ভুলে গেছিস, তখন তুই বেশ কি সুন্দর হাসি খুশির মধ্যে রয়েছে, এই যে মুক্ত মন, অর্থাৎ কোনো একটা জায়গা আমি ভুলে গেছি, বাড়ির ওই অনুশোচনার ঘটনাটা আমি ভুলে গেলাম, এখানে আমি পেলাম যেন একটা মুক্তির স্বাদ পেলাম। এই ওপেন মাইন্ডেড ব্যাপারটা, এই ওপেন মাইন্ডেডটা কিন্তু আমাদের একটা বড় ইম্পর্টেন্ট জায়গা শিক্ষা ক্ষেত্রে। তারপর দেখ, অন্য কেউ যাইব ভাবুক, সে নিজেকে একটা ছোট সংসারের আদরের ছেলে হিসাবে কিন্তু ভাবতে পারেনি। সবাই সবাই কি ভাবে, আমি এই পরিবারের ছেলে, যে যাই ভাবে ভাবুক, ও কিন্তু একটা ছোট্ট পরিবারের ছেলে হিসাবে নিজেকে ভেবে নিতে পারেনি। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, একটু দেখ একটু দেখ একটু ভালো করে ফলো করবি, বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, সেদিন কেন বলা যায় না তার উদাসীন মন বিচলিত হয়ে গেল। হ্যাঁ তাই তো, তার মনটা এতদিন সংসার সম্পর্কে উদাসীন ছিল, করে চিন্তাই করতো না। দেখ একটা কথা কি বলতো, যতক্ষণ ধরে আমি পাঁচিলের পাশে আছি, ওই পাশে দেখতে পাচ্ছি পাঁচিলের ওই পাশে বাড়িতে একটা ছোট্ট ছেলে আছে, ছেলেটা একটা ছোট বল নিয়ে ঠকাম ঠকাম করে পাঁচিলে মারছে। আমি ছেলেটিকে দেখতে না পেলেও আমি অনুভব করতে পারছি এই ছেলেটি খেলা করছে। হঠাৎ করে বলের আওয়াজ যদি বন্ধ হয়ে যায়, ছেলে দেখতে না পেলে তুই অনুমান করতে পারবি যে ছেলেটিকে হয় তার মা ধরে নিয়ে চলে গেল, বা ছেলেটি খেলা বন্ধ করে দিয়ে বাড়ির ভিতরে চলে গেছে বা কোথাও চলে গেছে, আর ছেলেটি খেলছে না, কারণ তার আওয়াজটা পাচ্ছি না, ঠিক কিনা? তাহলে যতদিন পর্যন্ত আমি বিজ্ঞাপনটা পাচ্ছিলাম, টাকা খরচ করে বাবা মা বিজ্ঞাপন দিচ্ছিল, ততদিন আমি বুঝতে পেরেছিলাম যে বাবা মা জীবিত আছেন। যে হঠাৎ আর যখন বিজ্ঞাপনটা বন্ধ হয়ে গেল, তখন আমার মনের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়ে গেল, বাবা মা কি তাহলে মারা গেল? কি ব্যাপার, হঠাৎ বিজ্ঞাপন বন্ধ কেন? বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণ ভাবে, লেখা আছে দেখ, ক্রমাগত চলতে চলতে
একদিন হঠাৎ তা থেমে যায়নি। কেন দেখ, হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল, এই চেহারার বর্ণনা দিছিল, সাধারণ বিজ্ঞাপন ছিল, কিন্তু বিজ্ঞাপন বদলে গেল। কি বিজ্ঞাপন? শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না? তুমি শুধু তোমারই নাম, তিনি শুধু তোমারই নাম করছেন এখন। তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। এই শোভন, তোমার মায়ের সঙ্গে বুঝি তোমার আর দেখা হলো না? তিনি শুধু এখন তোমারই নাম করছেন। কোথায়? মৃত্যু সজ্জায় অন্তিম সজ্জা। যখন মানুষ মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে একটু ঘোরে থাকে আর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কোনো একটা নামকে মুখে বারবার উচ্চারণ করে, ওইটাই তার স্মৃতিতে ধরে নিয়ে শুধু হয়তো বলছে শোভন শোভন শোভন, এইটাই চিন্তা। দেখ, আমি সাইত আর মায়ের মতো কাতর কণ্ঠে যদি এটা বলতে থাকি, আর পরিবারের লোক ভাবছে এ হয়তো মারা যাবে, এটা বলতে বলতে ছেলের সাথে আর দেখা হলো না, ওই কথাটাই বিজ্ঞাপনে দিয়ে বিজ্ঞাপন বন্ধ। এইবার ছেলের টেনশনটা আরো বেড়ে যাবে। ছেলে পুরোপুরি ভেবে নিল কি, তাহলে মা হয়তো মারা গেলেন নাকি, ব্যাস। তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। প্রায় 2 বছর তখন কেটে গেছে। তখন কতদিন কেটে গেছে গো? তাহলে আমরা বিজ্ঞাপনটা দেখেছিলাম, একটা হিসাব করে নি, বলেছিল 1 বছর থেকে পাওয়া যাচ্ছে না, আর চলতে চলতে 2 বছর হয়ে গেছে বলছে। তাহলে শোভনের হিসাব অনুযায়ী, শোভনের মানে সোমেশ বলছে কথাটা এখন, তার হিসাব অনুযায়ী বিজ্ঞাপনটা প্রায় 1 বছর যাবৎ চলেছে পেপারের মধ্যে। তার জন্য এইখানে একটা কথা বলা আছে, দেখো, পুরনো কাগজের ফাইল ঘেটে যদি তুমি দেখতে পাবে সেখানকার একটা প্রথম শ্রেণীর সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটা বিজ্ঞাপন। এই দিনের পর দিন যদি বলে, তাহলে কত দিনের কথা বলা হয়েছে? এটা যদি বলা হয় তো বলবি বিজ্ঞাপনটি প্রায় 1 বছর যাবৎ প্রকাশিত হয়েছিল। কারণ যেখানে তার বাবা বলছে বিগত 1 বছর আগে হারিয়ে গেছে, দেখ, দোহারা ছিপছিপে, এই জায়গাটা দেখে দিচ্ছি আমি, দোহারা ছিপছিপে একটা বছর 16-17 ছেলে। তার আগে এখানে একটা কথা আছে, কই রে, আচ্ছা দাঁড়াও আমি দেখে নিচ্ছি, তারপর দেখে দিচ্ছি। আচ্ছা বেশ, একটু আগাই, তাহলে পেয়ে যাবো। দেখ দেখ, এটাকে আবার এটা নয়, তালটা কেটে যাবে। চলো দেখি। প্রায় 2 বছর কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির কোথা, তার দেশে। আর একটা তথ্য দিচ্ছে, দেখো, লেখক তোমাকে আর একটা তথ্য দিচ্ছে, খুব ভালো তথ্য। একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে। এই প্রকৃতি মানে স্বভাব, চরিত্র। হ্যাঁ, একটা ব্যাপারে, সে কথাটা আগে বলিনি, দাগ দাও। কোন কথাটা আগে বলা হয়নি? তখন বলবি শোভনের ব্যক্তিগত পরিচয়ের কথা। ঠিক, কি বলবি বলতো? শোভনের ব্যক্তিগত পরিচয়ের কথা। শোভন কে ছিল দেখ, বলছে দেখ, শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়। সম্পন্ন বললেও ঠিক বর্ণনা করা যায় না। আমরা একটা কথা বলি, দেখো, একদম দরিদ্র, তাকাও, লেভেল তৈরি করছি, দরিদ্রের থেকে খানিক উঁচু, নিম্ন মধ্যবিত্ত, এবার হলো মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, সম্পন্ন। বেশ টাকাওয়ালা লোককে সম্পন্ন বলে। সম্পন্ন নয়, সম্পন্ন বলে ঠিক বলা হবে না, তাহলে তার থেকে বড় লোক ছিল জমিদাররা। তাহলে লেভেল কত? একদম দরিদ্র। মধ্যবিত্তের 3টে লেভেল হয়, একটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মাঝে একটা মধ্যবিত্ত বলে।
নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। আর সম্পন্ন, সম্পন্ন মানে অর্থ সম্পন্ন, যথেষ্ট অর্থ জমি জমা আছে যাদের। তাও বললে ঠিক হয় না। কি ছিল তাদের? প্রাচীন জমিদারি, অনেক দুর্দিনের ভিতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি। দেখ, অধিকাংশ জমিদারের জমি সম্পত্তি এই বিক্রি বাটোয়ারা হয়ে গেছে বা ভাগ বাটোয়ারা হয়ে গেছে। হয়তো জমিদারের তিনটে ছেলে ভাগ করেছে, তাদের আবার দুটো তিনটে করে ছেলে, তারা ভাগ করে নিয়েছে, ছোট হয়ে যায় তো কি জমিদারিটা। কিন্তু বলছে প্রাচীন জমিদারি এত দুর্দিনের মধ্যেও তেমন কিছু ক্ষয় পায়নি, অর্থাৎ যা ছিল তাই আছে। আর শোভনীয় হচ্ছে ওই উক্ত জমিদারির একমাত্র উত্তরাধিকারী। কোন বংশের ছেলে গো? জমিদার বংশের সন্তান, আর প্রচুর সম্পত্তির মালিক। এই প্রকৃতিটা পেয়ে গেলাম। দেখ, এখানে দুটো জিনিস হতে পারে। এক, দীর্ঘদিন বিজ্ঞাপনটা বেরিয়েছে। আগের দিন যে গল্পের খানিকটুকু আমরা মুখে বলেছিলাম, অনেক দিন পেরিয়ে গেছে বিজ্ঞাপন, ছেলেটির খোঁজই পাওয়া যাচ্ছে না। তাই এখানে কোনো অসাধু চক্রান্তকারীরা শোভনের ছদ্মবেশ নিয়ে, শোভনের পরিচয় দিয়ে ছেলে সেজে ঢুকে যেতে পারে। কেউ মিথ্যা দুর্ঘটনা ঘটেছে, মারা গেছে, এই সমস্ত খবর দিয়ে বাবার কাছে মোটা টাকা আদায় করে নিতে পারে, প্রাইজটুকু পেয়ে যেতে পারে। বলেছে না, জীবিত মৃত বলতে পারলেও পুরস্কার পাওয়া যাবে বলেছে। এই খবরটা দিয়েও কিছু কেউ পেয়ে যেতে পারে। ঠিক, একমাত্র উত্তরাধিকারী সোজা ব্যাপার নাই। আমি কোনো কারণে একবার ঢুকতে পারলে গোটা জমিদারিটা আমার হয়ে যাবে। এই জায়গাটার লোভ সামলাতে না পারে কয়েকজনই এই সুযোগটা গ্রহণ করেছে। গল্পতে এগুলো আমরা বুঝতে পারবো। সোমেশ একটু থামতেই আমি বললাম, যাক, শেষটুকু আর না বললেও চলবে, বুঝতে পেরেছি। হ্যাঁ, সোমেশ একটু হাসিয়া উত্তর না দিয়া বলিয়া চলিল যে তুমি কিছুই বুঝো না। একটু হেসে গেল মানে? তারপরে তুমি যেটা অনুমান করছো সেটা নয়, শোনো আমি বলে যাই। একটু হেসে হালকা হাসলো সোমেশ গল্পটা বলতে বলতে, নিয়ে বলছে এগিয়ে চললো। আমার এই মৃদু হাসি এখান থেকে বলতে, আমি বলছি বলতো তোদের মধ্যে কে এই কাজটা করেছিস? গল্পের ঘটনা বলে দিলাম, এবার তোরা কেউ হাসছিস, নিশ্চয়ই কাজটা অমুকের লেগে বলছে। আমি কিন্তু বললামই না, আমি এবার গল্পটা বলে 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 গেলাম, গিয়ে দেখছি যাকে তোরা অনুভব করছিলিস তারা নয়, অনুমান করছিলিস সে নয়, অন্য একজনের কথা বলছিলাম। হ্যাঁ, তার মানে এই রকমের ব্যাপার হয় না অনেক সময়। তখন বলছে দেখ, কথা ছিলাম আমি। হ্যাঁ, 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের ওপর পড়েছে। তখন পড়ে গেছে। 2 বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু তাই বলে তার কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা করেনি। ডাক দাও, এতটা আশঙ্কা করেনি। কোন বিষয়ে আশঙ্কা করেনি? ও ভেবেছিল 2 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমি যদি বাসায় ফিরে যাই কোনোদিন, তাহলে আমাদের কর্মচারীরা ঠিক চিনতে পারবে। দেখ, জমিদারি বিষয় সম্পত্তি দেখাশোনা করার জন্য ওদের বাড়িতে কর্মচারী আছে, জমিদারের কর্মচারী, নায়েব, গমস্তা, খাজাঞ্চি, হ্যাঁ, তারপরে মনে কর দ্বার রক্ষী, দরজায় যারা পাহারা দেয়, এসব থাকতো সব জমিদারের বাড়িতে। তো আমার কর্মচারীরা যে চিনতে পারবে না তা তো নয়, আমাকে ঠিক চিনতে পারবে। শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকছিল। প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়েব মশাই। এই, আটকে দিয়েছে, দাঁড়াও, কাকে চান? দেখছিস তাহলে কথাটা কার? নায়েবের। কে বাধা দিয়েছে? নায়েব, পুরনো নায়েব। আবার এই নতুন নয় যে 2 বছরের মধ্যে নতুন লোক এসেছে, তা কিন্তু নয়, পুরনো নায়েব। খবর, দাঁড়াও, কাকে চাই? আর শোভন ভাবছিল কি? শোভন কি ভাবছিল বলতো? পুরনো লোকরা সব আমাকে চিনবে, কিন্তু পুরনো নায়েব ওকে আটকে দিয়েছে। দাঁড়াও, কাকে চাই? কেন বলেছে?
শোভন হেসে বলে, কাউকে না, বাড়িতে যেতে চাই। নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হাসে বললেন, ও, কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বাড়িতে একটু বিশ্রাম করুন। তার মানে এইরকম ভাবে ওই নায়েবদের সামনে দিয়ে আসলে অন্য লোকরাও ওই রকম করে ঢুকেছে ছেলে বলে, দিয়ে দেখি তো ছেলে ভাই, তার মানে ওরা 2-3 বার ঠকিয়েছেন। এই ঠকার কারণে ওরা একেও সন্দেহ করছে, বলছে তো বাড়িকে ভিতরে যাবো তত তাড়াতাড়ি কেন, এসো তো বাড়িতে বসো। বাড়ি জমিদারের খাস মহল, তার বিরাট বড় প্রাঙ্গণ, প্রাঙ্গণের একদম বাইরের মূল সদর গেট, আর সদর গেটের পাশেই থাকতো ওই কর্মচারীদের অফিসগুলো, সিংহদ্বারের পাশেই, প্রধান ফটকের পাশেই। ওইখানে একটু জায়গা, সেখানে একটু বিশ্রাম করো। বাড়ি আমরা বৈঠকখানা বলি না, হ্যাঁ বৈঠকখানা বলি না, ওইটা একটু বসার জায়গা। অতিথিকে প্রথমে বাড়ির ভিতরে নয়, ওই বৈঠকখানায় বসতে দেবেন। ঠিক। নেক্সট বলছে দেখ, শোভন অবাক হয়ে বলল, সে কি হয়েছে নায়েব মশাই? না না, হয়নি কিছু। এবার বলছে, মা ভালো আছেন? শোভনের প্রশ্নে এবার সত্যিই ব্যাকুলতা ছিল। মা ভালো আছেন? আমাকে ঢুকতে কেন দিচ্ছে না এরা, নাকি এই ব্যাকুলতা? এবার শোভনের মনটা কিন্তু ছটফট করছে মায়ের জন্য। নায়েব মশাই তেমনই একটা অদ্ভুত হাসি হেসে বললেন, ভালো আছেন বই কি, আসুন আসুন আমার সঙ্গে। শোভন তবু বললে, কিন্তু ভেতরে গেলেই তো হয়। নায়েব মশাই এবার একটু যেন কঠিন স্বরে বলে, না হয় না, আপনি আমার সঙ্গে আসুন। এবার কিন্তু এবার এটা পাওয়ার খাটিয়ে, যেটা শক্তি প্রয়োগ করেছে কথার মধ্যে, এটা চলা গলা। শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় নায়েব মশাইকে অনুসরণ করে বাড়িতে গিয়ে উঠলো। 2 বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। এই 2 বছরের মধ্যে ওই বাড়ি বৈঠকখানাটাই কিছু কিছু পরিবর্তন ওর হয়েছে। পুরনো সরকার তাদের আর নেই। কি নাই? পুরনো সরকার, জমিদারের একটা পদের নাম হচ্ছে সরকার, সে সরকার আর নেই। নতুন 2টি লোক সেখানে এসে বসে খাতা লিখছে। আর তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হলো। তাহলে 2টো লোককে চিনতে পেরেছে, একটা পুরনো নায়েব আর একটা পুরাতন বৃদ্ধ খাজাঞ্চি। খাজাঞ্চি মানে ওই যে আমরা ক্যাশিয়ার বলি না, টাকা পয়সা যারা লেনদেন করে, ওকেই বলে খাজাঞ্চি বাবু, খাজাঞ্চি। নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন, ইনি ভেতরে যেতে চাইছেন। ইনি ভিতরে যেতে চাইছেন, খাজাঞ্চিকে বলছে। শোভনের কাছে নায়েব মশাইয়ের এই গলার স্বর যেমন কেমন অস্বাভাবিক মনে হলো। এই বাবা, আমি ছেলে, আমি ভিতরে যেতে চাইছি, আমাকে দেখে এরা এরকম কথা কেন বলছে? খাজাঞ্চি মশাই নাকের ওপরকার চশমাটা একটু আঙুল তুলে দেন, এমনি করে, হ্যাঁ এমনি করে আঙুলে তুলে না, নাকের উপরের চশমাটা একটু আঙুল যেমন করে হোক, ও হয়তো এমনি করে তুলেছে। হ্যাঁ, মানে পাওয়ারটাতে চোখটাকে লাগিয়ে, পাওয়ারটা নিচের দিকে থাকে। এই আমার যেমন চশমাই রয়েছে নিচের দিকে, এই নিচের পাওয়ারটাকে এমনি করে নিয়ে তোকে দিয়েছি। ঠিক, একটু খুব বেশি পাওয়ারটাকে দিয়ে দেখার চেষ্টা করা। তো একটু আঙ্গুল দিয়ে উপরের দিকে তুলে নিয়েছে, বললেন, ও, ইনি আজই এসেছেন বুঝি? এই ইনি উনি করছেন কেন? কাকে বলে আমরা ইনি উনি? অপরিচিতকে চিনতে পারলে তো নাম ধরে ডাকতো এর এতক্ষণ, ইনি উনি কেন করছেন? তখন নায়েব বলছে, হ্যাঁ এই মাত্র এসেছে। শোভন এবার অধীর ভাবে বলল, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন। মার কি কিছু হয়েছে? বাবা কেমন আছেন? এইসব জিজ্ঞাসা করছে। শেষ হলো? 25। চারিধারের সবকটা দৃষ্টি তার ওপর অদ্ভুত ভাবে নিবদ্ধ। এই যে মানে আমি বসে আছি আসামির মতো একদম,
এই খাজাঞ্চি, ওই অন্য অন্য টেবিলের লোক, ওই অন্য টেবিলে নাই, সবাই আমার দিকে তাকাচ্ছে, অদ্ভুত ভাবে তাকাচ্ছে, সব দিক থেকে মিলিয়ে মিলিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে দেখছে। বটে তো, এই শোভন বটে না আগের বারের মতো আবার ভুল হয়ে যাবে? ঠিক। এখন খানিকক্ষণ সকলেই নীরব। তারপর নায়েব মশাই বললেন, তারা সবাই ভালো আছেন, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। কি বলছে? এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠল, কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললুম। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে শান্তভাবে বললেন, দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, তার ফল ভালো হবে না কিছু। ঘর ঢুকতে দিছে না ওকে। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্কর স্পষ্ট। এই ও, এরা তাহলে আমাকে ঘরে ঢুকতে দেবে না। কারণ অন্য হতে পারে, এত বিষয় সম্পদ, ছেলেটা হারিয়ে গেছে, হারিয়ে যাওয়া ছেলের যদি পরিচয় না খুঁজে পাওয়া যায়, ও যদি হারিয়েই থেকে যায়, তাহলে জমিদারির মাল সম্পত্তি কারা পাবে? এই অফিসার গুলাই পেয়ে যাবে, ভাগ করে নেবে সব নিজেদের মধ্যে। এই উত্তরাধিকার নাই যার, তার সম্পত্তি কি হবে? যারা দেখাশোনা করছে তারাই ভোগ করবে। কিন্তু অনেক আমাদের শোভন কিন্তু এই ব্যাপারগুলো ভাবতে শুরু করেছে। এখন সে বিস্মিত ভীত কণ্ঠে বলল, আপনারা কি আমাকে তাহলে চিনতে পারছেন না? আচ্ছা, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? সকলেই নীরব। বলছে, আমি শোভন। বুঝতে পারছেন না আমি শোভন? নায়েব মশাই এবার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এই বলে পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। তাঁরই একটা পুরাতন ফটো, সাধারণভাবে তোলা, এখন অস্পষ্ট হয়ে এসেছে একটু। নায়েব বললেন, এটাকে চেনেন? এই ছেলেটাকে চেনেন? শোভন বিস্মিত কণ্ঠে বলল, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে, আপনারাই মিলিয়ে। না, এ অসহ্য। আমি শোভন, আবার আমাকেই পরীক্ষা নিরীক্ষা করছে, এটা সহ্য করা যায় না। চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়ল। এই চুল মুঠি করে ধরে বসে পড়া এটা বিরক্তির প্রকাশ। এমনি করে নিজের চুলটা নিজে মুঠি করে ধরে বসে পড়ল। আর পাচ্ছে বলে না নাকি? হ্যাঁ, ব্যাস।